মানতে হবে। আমরা প্রায় ডাক্তারদেরকে মবের শিকার হতে দেখি। সব সময় মব লিঞ্চিং এর বিরুদ্ধে থাকলেও ডাক্তারদের উপর নির্যাতন করার সময় আমরা কোনো বাজ বিচার করি না। আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টরকনসালটেন্সি.com ও ডক্টরসেবা.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের কন্টেন্টটা লম্বা হবে, গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন। মোস্ট গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, এমনকি কিছু কথা বলবো। আমি আপনাদের অনেক জুনিয়র, আপনাদের 5-10-15 বছর জুনিয়র, কিন্তু এই কথাগুলি মনে করে এই সময় বলা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গত 5-6 দিন যাবৎ বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট, এমনকি ইন্টার্নি ডক্টর, এমনকি যারা এফসিপিএস ট্রেনিং করতেছে, ওনারা কিন্তু একটা পুরো বাংলাদেশ একটা আমরা আন্দোলন করতেছি। এমনকি সর্বশেষ আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, বর্তমানে আমরা 6 দফা দাবিতে কিন্তু আমরা মোটামুটি আন্দোলনের মাঠে আছি, সভা সমাবেশ, এমনকি এই দাবি পেশ আমাদের দাবিগুলি মানার জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন যে আমি আগে দাবি 6টাকে এটাকে পাঠ করে তারপরে আমি বিস্তারিত আমার আলোচনায় যাব। হ্যাঁ, দেখেন যে আমাদের প্রথম 6টা দাবি হলো: 1, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট 1-এ উত্তীর্ণ সরকারি বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটি প্রস্তাবনা বাতিল করতে হবে। 2 নাম্বার, বিএমইউ আর বিসিপিএস এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে 500 থেকে 1000 টাকার মধ্যে আনতে হবে। 3, নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্নি চিকিৎসকদের বেতন ন্যূনতম 30,000 টাকা এবং যারা এফসিপিএস ট্রেনিং করতেছে ট্রেনিং ডক্টরদের বেতন আনুষঙ্গিক বাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করে প্রতি মাসে পরিশোধ করতে হবে। 4 নাম্বার, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 5 নাম্বার, বিসিএস স্বাস্থ্য চাকরি প্রবেশের বয়স সীমা পূর্বের নেই জেনারেলদের চেয়েও 2 বছরের বেশি, অর্থাৎ 34 করতে হবে। বুঝতে পারছেন? এবং সর্বশেষ 6 নাম্বার আমাদের যে দাবিটা, সেটা হলো যে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে এবং এ আইন 2006 এর যথাযথ প্রয়োগ এবং পে স্কেল আদর্শ যেন মানে। এই 6টা দাবি বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের এই ডক্টর কমিউনিটিতে, ডক্টর সমাজের জন্য ফরজ হয়ে গেছে, ফরজ, একদম ফরজ। বুঝতে পারছেন? দেখেন যে আমাদের প্রথম যে দাবিটা, যে গত কয়েকদিন আগে এফসিপিএস এর পরীক্ষা পার্ট 1 এর পরীক্ষা হয়েছে জুলাই 2026 এর এফসিপিএস এ। বছরে 2টা এফসিপিএস পরীক্ষা হয়ে থাকে, একটা হচ্ছে জানুয়ারিতে আর একটা হচ্ছে জুলাই। বুঝতে, জুলাই পরীক্ষা হয়েছে। তো তখন হঠাৎ করে কি হঠাৎ করে একটা সিদ্ধান্ত ওনারা তৈরি করে ফেলছে যে বিসিপিএস যে কি এফসিপিএস যারা দিবে এরা কি করবে, যে 1000 মেধাক্রম অনুসারে যারা 1000তম পর্যন্ত থাকবে শুধু তারাই বেতন ভাতা পাবে আর বাকিরা পাবে না। ফালতু বাজে একটা নিয়ম, এমনকি এটা পরীক্ষার 1-2 দিন আগে নিয়মটা প্রণয়ন করেছিল। বুঝতে পারছেন? দেখেন যে এবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছে পুরো বাংলাদেশে 11,565 জন ডক্টর এবার পরীক্ষা দিয়েছে এফসিপিএস পার্ট 1। সেখান থেকে পাশের হার ছিল মাত্র 15.98%। তার মানে পাস করেছে মাত্র 1849 জন মাত্র। তার মানে এখানে দেখতে পারতেছেন, এখান থেকে বলতেছে যে 1000 মেধাক্রম অনুসারে যারা 1000 পজিশন পর্যন্ত থাকবে শুধু তারাই ভাতা পাবে। বর্তমানে কি এফসিপিএস দের ভাতা বর্তমানে আছে 35,000 টাকা, আর বাকিরা যারা আছে এরা ভাতা পাবে না। এটা একটা নিয়ম করছিল, একদম ফালতু বাজে একটা নিয়ম। আরেকটা নিয়ম করছিল যে বাধ্যতামূলক 2 বছরের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাদের ট্রেনিং করতে হবে। এটা একটা বাজে নিয়ম করছিল। এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। বুঝতে পারছেন? আমি ওইটাতে প্রবেশ করলাম না, এফসিপিএস ট্রেনিং নিয়ে আমি আর প্রবেশ করলাম না। তো এই বিষয়টা অবশ্যই একটা সিদ্ধান্ত, একটা সমাধানের মধ্যে আসছে। বুঝতে পারছেন? 2 নাম্বার যে বিষয়টা, যে কি বিএমইউ আর বিসিপিএস এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে 500 থেকে 1000 টাকার মধ্যে আনতে হবে। দেখুন যে এই যে এফসিপিএস পরীক্ষাটা হয় না, হ্যাঁ, এখানে প্রত্যেক বছরই সর্বনিম্ন 10,000 ডক্টররা অংশগ্রহণ করে থাকে। বুঝতে পারছেন? তো এটার রেজিস্ট্রেশন ফি কত জানেন? এটার ফি হচ্ছে 11,000 টাকা। তো এটা আমাদের দাবি হচ্ছে 500 থেকে 1000 টাকা আনতে হবে। ভাই, আপনারা কোন দুনিয়াতে বসবাস করেন যে আপনারা 1000তম পজিশন পর্যন্ত থাকলে ভাতা দিবেন, বাকিদের দিবে না? এই ভাই, বাংলাদেশের অন্য কোনো পরীক্ষাতে এত ফি নেই কিনা আমার জানা নেই। 11,000 টাকা নেই। এবার হিসাব করেন, এবার পরীক্ষা দিয়েছে 11,565 জন ডক্টর ভাইয়া পুরো পরীক্ষা দিয়েছে। 11,000 টাকা করে যদি নেই তাহলে 12 কোটিরও বেশি টাকা কিন্তু উঠেছে। বুঝতে পারছেন? এভাবে বছরে 2টা এফসিপিএস পরীক্ষা হয়, তাহলে 2টা থেকে এবার হিসাব করেন 12 24 কোটি টাকার মতো কিন্তু কি উঠতেছে। আর ওরা
এই টাকা পেয়ে আবার ওরা ডক্টরদের কি আপনার ওই যে এই মেধা ক্রম অনুসারে 1000-এর পরে থাকলে ভাতা দিবে না, ইয়া করবে না। হ্যাঁ ভাই, এফসিপিএস এর ভাতা 35,000 টাকা কেন হবে? 35,000 টাকা একটা সংসার চলে বর্তমান প্রেক্ষিতে? বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে আপনি এফসিপিএস ট্রেনিং যারা করে তারা শহরে গণ্ডিতে থাকে, তো সেখানে বাসা ভাড়া চলে যায় আপনার ভালোভাবে ডক্টর সমাজ, এটা তো আর ওই আপনার বস্তির মধ্যে থাকবে না। একটা বাসা ভাড়াতে চলে যাবে 15,000 টাকা, শুধু বাসা ভাড়াতে। থাকা খাওয়াই চলে যাবে 15,000 টাকা। 30,000 টাকা দিয়ে এখানে থাকা খাওয়াই, তাহলে ওর আট খরচটাকে, ওর যে বাল বাচ্চা আছে, সংসার আছে, বউ আছে, এগুলি পালা লাগবে না, ওই পরিবার আছে, মা বাবা আছে, তাহলে 35,000 টাকা কি হিসাবে আমাকে ডক্টরের বেতন হয়? আমাকে বুঝান। একজন এফসিপিএস ট্রেনিং বেতন। আর ওই সময় আবার আপনার নিয়ম করেছেন, ওই সময় ওই এফসিপিএস ট্রেনিং ডক্টর কি প্র্যাকটিস করতে পারবে না, চেম্বারে বসতে পারবে না, রোগী দেখতে পারবে না, আনুষঙ্গিক কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না, তারপরে আরো 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 যা আছে নিয়ম করেছে, এই এফসিপিএস থাকা অবস্থা কিছু করতে পারবে না। অথচ বেতন দিচ্ছে 35,000 টাকা। 35,000 টাকায় বর্তমানে বাংলাদেশে মানে একটা চলা যায়? আর সেই হিসাবে ডক্টর পরে এই স্ট্যাটাসে, তো এটা হচ্ছে সবচেয়ে একটা বাজে নিয়ম ছিল। তো অথচ এই এফসিপিএস ডক্টরদের কিন্তু ভর্তি পরীক্ষার সময় নিচ্ছে 11,000 টাকা শুধু ফি নিচ্ছে, বুঝতে পারছেন? তারপর আমাদের 3 নাম্বার যে দাবিটা, হ্যাঁ 3 নাম্বার দাবিটা হচ্ছে আমাদের যে নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্নি চিকিৎসকদের বেতন ন্যূনতম 30,000 টাকা এবং ট্রেনিং চিকিৎসকদের বেতন আনুষঙ্গিক ভাতাসহ 90 গ্রেডের সমপরিমাণ নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। বর্তমানে বাংলাদেশে ইন্টার্নি ডক্টরদের বেতন আগে ছিল 15,000 টাকা। এটা গত 2-3 বছর আগে এটা আন্দোলন করে এটা করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজগুলোতে 20,000 টাকা, এমনকি প্রাইভেটে বর্তমানে 15,000 টাকা আছে। প্রাইভেটে কিছু কিছু মেডিকেল কলেজে 20,000 টাকা দেয়। এই একজন ইন্টার্নি ডক্টর 5 বছর লেখাপড়া করার পরে ষষ্ঠ বছরে উনি ইন্টার্নি ডক্টর প্র্যাকটিস করবে। ইন্টার্নি ডক্টর ওই হিসাবে 12 ঘন্টা খাটিয়ে কিভাবে কি 15,000 20,000 টাকা কিভাবে দেওয়া হয়? 20,000 টাকা এই কিভাবে চলবে? থাকা খাওয়াটা, পরিবারকে সাপোর্ট দেওয়া, তখন কি ও ডক্টর পরে কি আর পরিবারটা আনতে পারে কেউ? তো সুতরাং ওইটা কোনোভাবেই মানা যায় না। তো সুতরাং ইন্টার্নি ডক্টর ভাইদের বেতন কি 20,000 টাকা, এটা কোনোভাবে মানা যায় না। ইন্টার্নিতে ডক্টর বেতন সর্বনিম্ন 30,000 টাকা করতে হবে, বুঝতে পারছেন? যৌক্তিক দাবি। দেখুন ভাই, বাংলাদেশের মতো কি মানে বাংলাদেশ এমন একটা মনে কর স্বাস্থ্য সেক্টরটাকে এমন বাজেভাবে মনে কর নষ্ট করছে, এটা বলার ভাষা নয়। পরেরটা আসি যে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বর্তমানে প্রেক্ষিতে বাংলাদেশের ডক্টরদের যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, এমনকি রক্তাক্ত করা হয়, অন্য কোনো পেশার মানুষদের আর এই পরিমাণ রক্তাক্ত করা হয় না। ডক্টরদের সুরক্ষা নাই, বুঝলেন? সবখানে আমরা দেখতেছি ডক্টরদের মারধর করতেছে। গত কয়েকদিন আগেও কিন্তু শরীয়তপুরের যে ঘটনা ঘটেছে সবচেয়ে বাজে ঘটনা ছিল, বুঝতে পারছেন? এভাবে ডক্টরদের গায়ে হাত তোলার যেন ডক্টরদের টু শব্দ যেন না করতে পারে, ডক্টরদের গায়ে যেন হাত তুলতে না পারে, এটা একটা কি সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে সরকারকে, বুঝতে পারছেন? এখনো এই দাবিগুলি আদের মহাসময়, বুঝতে পারছেন? ডক্টররা প্রত্যেকটা জায়গায় মানে একদম পিছিয়ে, মানে একদম লাঞ্ছনার বঞ্চনার শিকার হয়েছে, এমনকি অত্যাচারের শিকার হয়েছে। সম্মান নাই, সম্মানই নাই ডক্টরের পেশার মধ্যে। অন্যান্য দেশের তুলনায় আপনি দেখেন, অন্যান্য দেশেরগুলি মানে ওদের বেতন কাঠামো ডক্টরদের বাংলাদেশ থেকে 10-15 গুণ বেশি, বুঝতে পারছেন? আর সেখানে বাংলাদেশের অবস্থা বেহাল দশা হয়ে রয়েছে। তারপরে 5 নম্বর, বিশেষ স্বাস্থ্য চাকরি প্রবেশের বয়স সীমা পূর্বের নেই, যে জেনারেলদের চেয়ে 2 বছর বেশি, অর্থাৎ 34 বছর করতে হবে। বর্তমানে বিসিএসদের বয়স আছে 32 বছর। একজন ডক্টর দেখেন যে এমবিবিএস পাস করতে কিন্তু 5 বছর লাগে, 5 বছর আর 1 বছর ইন্টার্নি 6 বছর। কেউ কিন্তু অনেকে কিন্তু রেগুলার পাস করতে পারে না। মেডিকেল কঠিন একটা সেক্টর, ডিগ্রি, কিন্তু অনেকে একটু 6 মাস, 1 বছর, 1.5 বছর বেশি লাগতেই পারে। যখন একজন ডক্টর এমবিবিএস পাস করে ফেলে তখন ওর বয়সটা 27-28 হয়ে যায়, হ্যাঁ 28 হয়ে যায়। তারপর আবার ওর এফসিপিএস এর প্রস্তুতি না লাগে, ওই দিক দিয়ে আবার বিয়ে শাদীর জন্য, ওই দিক দিয়ে আবার সংসার ম্যানেজ করা, একটা মোটামুটি এখানে আরো 2-3 বছর কিন্তু চলে যায় মোটামুটি, বুঝতে পারছেন? এফসিপিএস দেখারও এক চান্স হয় না, বিসিএস দেখারও এক চান্স হয় না। তখন ওরা বিসিএস এর জন্য সবকিছু মিলাটিলা 1 থেকে 2 বছর কোনো মতো সময় পায়, বুঝতে পারছেন? এই 1 থেকে 2 বছর কি এত বছর হিউজ পরিমাণ একটা বিসিএস সিলেবাস কি শেষ করা সম্ভব? আর ওরা এমবিবিএস পড়ে আসার পরে বিসিএস সিলেবাসে কি করে, একটা ওই বাংলা পড়ো, ভূগোল পড়ো, ইতিহাস পড়ো, আন্তর্জাতিক পড়ো, ওইটা পড়ো, অঙ্ক পড়ো, সমাজ পড়ো, বিজ্ঞান পড়ো, যা যা আছে সব ইয়া করে দেয়। সুতরাং ওই সিলেবাস টাকা আবার উনি 6টা বছর অধ্যয়ন করেছে ডক্টরি লাইনে, এই মেডিকেল সেক্টরে, মেডিকেল সায়েন্স নেওয়া, ওই বিসিএস পরীক্ষা কিন্তু সাধারণ জ্ঞান দেয়, যেগুলো ফালতু, যেগুলো এই পেশার সাথে কোনো কাজে আসে না, বুঝতে পারছেন? সুতরাং এখানে বয়সটা 32 কেন করবে? এখানে 34 রাখা যৌক্তিক,
ডক্টরদের বয়স সীমা বিসিএস এর ক্ষেত্রে 34 টাকা যৌক্তিক। এফসিপিএস দেওয়া লাগে একটা বিশাল বড় একটা জার্নি, এখানে বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। অন্যান্য সেক্টর আপনারা দেখেন ভার্সিটিতে 4 বছর পর পর ডিগ্রি অর্জন করে ফেলতেছে, বাস ওরা প্রচুর সময় পাচ্ছে। আর ডক্টরদের 6 বছর লাগতেছে। এটা কি ডক্টরদের কি বিসিএস বয়স সীমাটা 34 করা একদম 100% যৌক্তিক, এবং এটা করা কার্যকর করা উচিত এই বছর থেকে। তারপর 6 নম্বর, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন ভাতা কাঠামো প্রণয়ন করতে হবে। দেখেন যে সবাই তো আর বিসিএস ক্যাডার ডক্টর হতে পারে না, সবাই তো আর এফসিপিএস ট্রেনিং এ ঢুকতে পারে না। এখান থেকে বিসিএস ক্যাডারে আমরা দেখছি যে গত যে বিসিএস 48তম স্পেশাল বিসিএস দিয়েছে, সেখানে 43 প্রায় 46,000 ডক্টররা পরীক্ষা দিয়েছে, সেখানে চান্স পেয়েছে মাত্র 3,000 ডক্টর এমবিবিএস। হ্যাঁ, এই যে এফসিপিএস পরীক্ষা দিল 11,000 জন থেকে মাত্র 1800 জন চান্স পেয়েছে। তার মানে এর প্রায় 90%ই ডক্টররা কিন্তু ব্যর্থ হচ্ছে, মানে সুযোগ পাচ্ছে না। ব্যর্থ না, এটা ব্যর্থ বলা যাবে না, মানে ওরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এফসিপিএস এর ট্রেনিং এর পর্যাপ্ত পরিমাণ নাই বিধায় বিষয় নিতে পারতেছে না, অথবা বিসিএস এর পর্যাপ্ত পরিমাণ কি আমাদের এই ইয়াগুলি নাই বিধায় পদ মানে নিয়োগ যে নিবে ওইখানে পদ খালি নাই, অথবা আমাদের ঘাটতি আছে, অথবা সরকার দিতে পারতেছে না বিধায় কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা মানুষ কিন্তু কি সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, এবং কি সরকারি মানে ক্যারিয়ার গঠন করতে পারতেছে না। সুতরাং তখন তাদের কি করা লাগে, তাদের বেসরকারি জব করা লাগে, বেসরকারি প্রাইভেট হসপিটালগুলিতে জব করা লাগে, অথবা কোনো ডায়াগনস্টিক ক্লিনিকে, অথবা কোনো মেডিকেল কলেজে, অথবা যে কোনো কর্মসংস্থানে হোক না কেন ওনাদের কিন্তু ডক্টরেরা যেহেতু এই লাইনে উনি সারাটা জীবন যৌবন ব্যয় করেছে, এই লাইনে ওনার থাকতে হবে। সেখানে বেসরকারিতে বেতন দেয় কত জানেন? একজন বাংলাদেশে এই বর্তমান সময়ে একজন এমবিবিএস ডক্টরের বেতন দেয় 20 থেকে মাত্র 30,000 টাকা একজন ডক্টরের বেতন দেয়। বুঝতে পারছেন? তাও দৈনিক 8 থেকে 12 ঘন্টা খাটিয়ে, 8 থেকে 12 ঘন্টা জব কুত্তার মতো অপমান লাঞ্ছিত বঞ্চিত করে খাটিয়ে 1 মাস পরে বেতন দেয় 20 থেকে 30,000 টাকা। আপনি বলেন এ টাকা কি একটা সংসার, একটা মানুষ, এমনকি একটা পরিবার, একটা বউ বাচ্চা নিয়ে কি চলা যায়? সুতরাং এই 6 নম্বর দাবিটা হচ্ছে আরো বড় পর্যায়ের যৌক্তিক। বেসরকারি ডক্টরদের বর্তমানে রিজিক মেরে দিচ্ছে। এই কারা জানেন? আমি বলি যে এখানে 3 শ্রেণীর লোক ডক্টরদের রিজিকটা একদম ধ্বংস করেছে, মেরে দিচ্ছে পুরো বাংলাদেশের ডক্টরদের। এই আজকে অপদস্থ কেন ডক্টররা? আজকে রিজিক নিয়ে এত পেরেশানি কেন? আজকে সম্মান নিয়ে এত পেরেশানি কেন? আজকে সম্মান নিয়ে এত পেরেশানি কেন? এর মূলে আছে 3 জন ব্যক্তি। 3 জন। এক, আমাদের সিনিয়র ডক্টররা এর জন্য দায়ী। এই সিনিয়র ডক্টররা চায় না যে জুনিয়র ডক্টররা কি ভালো একটা পর্যায়ে যাক, অথবা ওরা একটা কি মানে টাকা উপার্জন করুক। তো ওরা সিস্টেমটা এমন পর্যায়ে করে ফেলেছে, সিস্টেমটা এই সিনিয়র ডক্টররা, তখন এরাই টাকার টাকা কোটি কোটি টাকা লাখ লাখ টাকা উপার্জন করতেছে, কিন্তু জুনিয়ররা সেই কি 20,000 টাকা 25,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, এর বেশি ইনকাম করার কোনো অপশন নাই। এই সিনিয়র ডক্টর এমনকি আমাদের ডক্টর কমিউনিটির একজন প্রতিনিধিত্ব নাই, আমাদের একজন অভিভাবক নাই, আমাদের একজন নেতৃত্ব দেওয়ার নেতা নাই। তার বিধে আজকে ডক্টর সমাজ আমরাই কি অপমানিত, অপদস্থ, সম্মানহীন, নিরাপত্তাহীন। সুতরাং এই আমাদের এই বেতন কাঠামো ক্ষেত্রে এই সিনিয়র ডক্টররা একটা দায়ী। তারপরে দায়ী কারা? হসপিটালের মালিকগণ। বুঝতে পারছেন? এই হসপিটালের ব্যবসায়ীগণ, এরা সে ব্যবসায়ী। বাংলা শুধু হাজার লাখ লাখ হসপিটাল ডায়াগনস্টিক্স আছে। তো এই ব্যবসায়ী রয়েছে এখান থেকে কি একটা দায়ী। এরা যে কাজটা এমবিবিএস ডক্টরদের দিয়ে করানো যায় সেটা আরো কম টাকা অন্যদের দিয়ে করাতে পারতেছে। তখন এই সিস্টেমে এরা এই ব্যবসায়ী ক্ষেত্রে এরা কিন্তু লাভবান হচ্ছে, বহুগুণ লাভবান হচ্ছে, কিন্তু কি পারিশ্রমিক কিন্তু ওইভাবে ডক্টরদের দিচ্ছে না। বুঝতে পারছেন? তারপর আরেকটা দায়ী কাটা, আরেকটা দায়ী হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা কাঠামোর সরকার। বুঝতে পারছেন? সরকার যে পরিমাণ সরকারিভাবে যদি ওই পরিমাণ মানে ইয়াটা থাকতো, প্রশস্তটা থাকতো, স্বাস্থ্য সেক্টরের সেবাটা এমনকি সবখানে যদি মনে কর সব ঠিকঠাক থাকতো, তাহলে কিন্তু আর বেসরকারিভাবে এইভাবে হসপিটালগুলি মাইতে উঠতে পারতো না, ব্যবসা হতো না। প্রাইভেট মানে একটা ব্যবসা, বিজনেস। সুতরাং ওই কর্মক্ষেত্রে রিজিক ক্ষেত্রে ডক্টরদের আঘাত আনার ক্ষেত্রে এই সিনিয়র ডক্টর কর্তৃপক্ষ দায়ী, এমনকি হসপিটাল ব্যবসায়ী কর্তৃপক্ষ দায়ী, এমনকি সরকার স্বাস্থ্য সেক্টর দায়ী। বুঝতে পারছেন? স্বাস্থ্য সেক্টর দায়ী। এই 3 প্রকার দায়ী বেঁধে আজকে ডক্টরদের কোনো সম্মানই নাই, সম্মান নাই। অন্যান্য দেশে যা দেখেন ডক্টরদের বেতন সর্বনিম্ন কত, গিয়া দেখেন বাংলাদেশ থেকে বহুগুণ বেশি। বর্তমানে 2030 সালে বাংলাদেশের অবস্থা এমন হবে, হাজার ডক্টর বেকার হবে, বেকার তৈরি হবে। ওদের জব কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে না, সরকারিভাবেও বেসরকারিভাবেও। বুঝতে পারছেন? এটা বাস্তব। যে পরিমাণ বাংলাদেশে মেডিকেল কলেজ হচ্ছে ঘরে ঘরে, প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলায়, এই আপনারা এত মেডিকেল কলেজ না করে যেগুলো আছে এগুলিকে মানসম্মত করেন, এগুলিকে ঠিকঠাক করেন, এমনকি এগুলি ঠিকঠাক রেখে ডক্টরদের কি হসপিটাল কর্মসংস্থা প্রশস্ত করুন।
ওইটা না করে যে যেমনি পারতেছে ব্যবসায়িক কাজে মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে, ওইটা অনুমোদন দিচ্ছে, ভার্সিটি দিচ্ছে, যে যেমনি পারতেছে। কিন্তু এই যে ডাক্তার, এই কলেজ থেকে ডাক্তার হওয়ার পরে ও যে প্র্যাকটিস করবে, ও যে রিজিক উপার্জন করবে, ওই মাধ্যমটা কিন্তু শূন্য। ওই মাধ্যমটা কিন্তু যাওয়ার পরে কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে। আচ্ছা, পরিস্থিতি 2030 সালের পরে ঘটনা এমন ঘটবে যে এমবিবিএস পাস করার পরে এখন যে আপনারা লিখতে পারবেন এই যে ডক্টর নাম অমুক এমবিবিএস, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে এখানে ওরা এমন একটা সিস্টেম করবে, এমন পরিমাণ বেকারত্ব একটা তৈরি হবে, তখন ওরা গ্রেডিং পদ্ধতি চালু করবে। কিরকম জানেন হতে পারে? তখন এমবিবিএস ফাইনাল প্রফে দেখবে যে কি গ্রেড নিয়ে পাস করতেছে, বুঝতে পারছেন? তখন ওরা গ্রেডিং করবে ABCD, ডক্টরদের তখন গ্রেডিং করে দিবে। তখন বাধ্যতামূলক লিখতে হবে ডক্টর অমুক এমবিবিএস A, এমবিবিএস B, এমবিবিএস C, এমবিবিএস D। তার মানে ঘটনা ঘটবে যে যাদের কি গ্রেড ভালো, A গ্রেডের এমবিবিএস তারা চাকরি পাবে, B গ্রেডের এমবিবিএস ওরা কম পাবে, C গ্রেডের এদেরকে গণনায় ধরবে না। তখন এভাবে একটা হিউজ পরিমাণ ডক্টরদের কি কর্মসংস্থান থেকে একটা বিতাড়িত করার চেষ্টা চলবে, বুঝতে পারছেন? যেহেতু যে পরিমাণ ডক্টর বের হচ্ছে, যে পরিমাণ মেডিকেল কলেজ হচ্ছে, যে পরিমাণ আপনার মেডিকেল সেক্টরটাকে উন্নত না করে স্বাস্থ্য সেবার রুগী দেখার মানে প্র্যাকটিসটাকে প্রশস্ত না করে যেভাবে ওরা বিজনেস ব্যবসায় চিন্তা ভাবনার দ্বারায় যেভাবে কলেজগুলো নির্মাণ করে স্টুডেন্ট বের করাচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে এটার করুণ দশা হবে। 2030 সালের পরে বাস্তবতা খুবই কঠিন হয়ে যাবে। এটা হয়তো আপনারা এখন কল্পনা করতে পারতেছেন না। বাইরের দেশগুলিতে ডক্টরদের যে পরিমাণ সম্মান দেয়, যে পরিমাণ সম্মানই দেয়, কয়েক বছর পর থেকে দেখবেন যে সকলে একটাই স্বপ্ন থাকবে এমবিবিএস ডক্টরদের কিভাবে বাইরের দেশে অ্যাব্রোডে যাওয়া যায়, কিভাবে বিদেশে ডাক্তারি ক্যারিয়ার করা যায়, সেই চিন্তায় সবার স্বপ্ন থাকবে। এখন যেরকম ভাবে স্বপ্ন থাকে যে আমার বিসিএস হতে হবে, আমার এফসিপিএস হতে হবে, ঠিক সেভাবে আর কয়েক বছর পরে ডক্টরদের স্বপ্ন থাকবে অ্যাব্রোডে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায়। কেননা এদেশে বিসিএস এফসিএস নেওয়ার পরে মার খাওয়া লাগে, অপমানিত হওয়া লাগে, অপদস্থ হওয়া লাগে, রক্তাক্ত হওয়া লাগে। তো সুতরাং এদেশে থাকবেন। আরেকটা আমি উদাহরণ দেই, এটা ঘটনা যদি না বোঝেন, বিগত 2-3 বছর যাবত আমরা দেখতেছি যে বিসিএস ক্যাডারে কিন্তু অজস্র অগণিত ডক্টর, মেধাবী ডক্টররা কিন্তু প্রশাসন ক্যাডারে চলে যাচ্ছে। কেন? এই ডক্টর ক্যারিয়ারের মধ্যে ওদের নিরাপত্তা নাই, ওদের কি সুরক্ষা নাই, এমনকি ওদের সম্মানই নাই বিদায় এটা কিন্তু এই মেধাবীগুলিকে আমরা হারাচ্ছি। এই যে ডক্টর হওয়ার পরে ও কি প্রশাসন ক্যাডারে যাওয়ার যোগ্য? আপনি একটু বলেন। এত মেধাবী একজন ডক্টর, ডিএমসি যে ভাইটা বিসিএস প্রথম হয়েছিল শামীম ভাই, উনি কেন প্রশাসনে যাবে? উনি তো ডক্টর হয়েছে, উনি তো ডক্টর লাইনে তো উনি সবচেয়ে সেরা জনগণের সেবা, সেরা সার্ভিস সেবা দিতে পারতো। কিন্তু প্রশাসন ক্যাডার কেন চলে যাচ্ছে এভাবে ডক্টর যাকে যাকে? এটা একটু বাইবা দেখেন কিসের জন্য চলে যাচ্ছে। ডাক্তার বাদে অন্যান্য পেশা যারা আছে অনেক ভালো আছে, হাজার গুণ ভালো আছে। ডক্টর পেশায় একজন মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, ও যদি অন্য একটা সাবজেক্টে, বাংলা সাবজেক্টে এই পরিশ্রমটা করতো, অথবা যে কোনো দুনিয়ার যে কোনো সাবজেক্টে পরিশ্রমটা করতো, তাহলে ও কি ওর জীবনের সর্বাত্মক সেরা সুযোগ সুবিধা বুক করে জীবনযাপন করতে পারতো এই পৃথিবীর মাটিতে, বুঝতে পারছেন? কিন্তু বাংলাদেশের এই মাটিতে ডক্টরদের মতো এত কঠিন একটা ডিগ্রি নেওয়ার পরেও কি সম্মান নাই, সম্মানই নাই, কোনো কিছু নাই, নিরাপত্তা নাই, কোনো কিছু নাই। পুরা আমাদের এই 6টা দাবি যৌক্তিক, এমনকি এটা সরকারের কাছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, আমাদের নরসিংদীর স্বাস্থ্য মন্ত্রী সর্দার স্বাগত হোসেন স্যারের কাছে, এমনকি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বিএমইউ, তারপর হচ্ছে যে আপনার এই বিপিসি ওনাদের এফসিপিএস ট্রেনিং এ ওনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ রইল আমাদের এই স্বাস্থ্য সেক্টরটাকে একটা সুন্দরভাবে সাজানো গুছানো হোক, এমনকি ডক্টরদের কর্মসংস্থানের ব্যবস্থা ওইভাবে করা হোক, পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হোক। 6টা দাবি কি কার্যকর করা এখনই মহা সময়, বুঝতে পারছেন? এখন যদি কার্যকর না করতে পারেন তাহলে কিন্তু আর কোনো কালো কোনোভাবেই সম্ভব হবে না। আমরা ডক্টর কমিউনিটিটা ছিন্ন ভিন্ন, বুঝছেন? আমাদের কোনো নেতা নেই, নেতৃত্ব নয়, অভিভাবক নাই, মা বাবা নাই, এমনি আমরা ছিন্নভিন্ন, আমরাই মিলাবি, সেটা একটা সমাধান করতে হবে। এখনই মহা শ্রেষ্ঠ সময়, বুঝতে পারছেন? দেখেন যে একজন ডক্টর কত বছর, আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি, আজকে একটা ডক্টর আপু আমার ডক্টরসম্যাট্রিমনিবিডি.com-এর এফসিপিএস পার্ট 1 গাইনিতে চান্স পেয়েছে, বুঝতে পারছেন? বায়োডাটা আপডেট করার জন্য। তো আমি দেখলাম যে ওনার বয়স বর্তমানে 28 হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই এমবিবিএস পাস করার পরে উনি এখন এফসিপিএস গাইনিতে চান্স পেয়েছে। 5 বছর পড়তে হবে। এই 5 বছরে কেউ এফসিপিএস পাস করেন। এফসিপিএস পার্ট 1 এর পাশের হার কি 10 থেকে 15%, কিন্তু ফাইনাল এফসিপিএস ফাইনাল পার্টের পাশের হার 1 থেকে 2%। 5 বছর এটা কেউ পাস করতে পারে না, এটা 10 বছর লেগে যায়। তখন একজন ডক্টরের বয়স হয়ে যায়। একজন ডক্টর দেখেন যে 12 বছর এসএসসি পরীক্ষা বলতে 12 বছর, তারপরে এত লাখ লাখ জনের সাথে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে মেডিকেল সেক্টরে যায়, সেখানে 6 বছর, 12 আর 6 কত 18 বছর, তারপরে এফসিপিএস 5 বছরের কোর্স, কিন্তু এটা কেউ 5 বছরে পাস করতে পারে না, এটা 10 বছর লাগে, বুঝতে পারছেন?
এফসিপিএ এমবিবিএস 6 বছর, এফসিপিএস 5 বছর, 11 বছর, আর ওই দিক দিয়ে লেখাপড়া করেছে 12 বছর। তো 11 আর 12 কত, 23 বছর একা নেই। কিন্তু এফসিপিএস দেখে এই এমবিবিএস পাস করার পরে কেউ চান্স পায় না। কেউ আবার এফসিপিএস এই 5 বছর চান্স, ওই দিক দিয়ে আবার 5 বছর, 23 আর 5 হিসাব করেন কয় বছর, 28-29 বছর শুধু লেখাপড়াই করা লাগে একজন মানুষের। তখন ওর বয়সটা হয়ে যায় 40 থেকে 45, তখন তারপরে রোগীর ভিজিট ধরতে পারে 500 টাকা থেকে 1000 টাকা। আপনি ডক্টরদের মারধর করার আগে, ডক্টরদের অপমান করার আগে একবার ভেবে দেখুন ও কার সাথে স্নায়ু যুদ্ধ করে এখানে এসেছে। একজন ডক্টর মেডিকেল অ্যাডমিশনে প্রায় 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে 10,000 ডক্টরদের মধ্যে ঢুকে সেখান থেকে আবার এফসিপিএস ডিগ্রিধারী অর্জন করার সময় 10,000 ডক্টর থেকে আবার ঢুকে কি 1000 থেকে 1,500 ডক্টরদের মধ্যে ঢুকে যোগ্যতা অর্জনকে বিশ্ব অর্জন করে। খুদা তাআলা কি পাগল ছাগলকে দিয়ে বানায়, নির্ধারণ করে? মেধা আল্লাহ তাআলার রহমত বরকত। দেখেন যে রোগীর সেবা করা এটা আল্লাহ তাআলা যেটা নিজ হাতে করার দায়িত্ব ছিল, এটা ডক্টর দিদি আল্লাহ তাআলা এটা পূরণ করাচ্ছে। সেখানে আপনার ডাক্তারদের কি পরিমাণ সম্মান করা দরকার, কি পরিমাণ সম্মানই করা দরকার। সবাই বলে মানবতা সেবা, ফ্রিতে ট্রিটমেন্ট করবে। এই ভাই, এর কি পেট নাই, এর কি বউ বাচ্চা নাই, এর কি পরিবার নাই, ফ্রিতে ট্রিটমেন্ট করে ও কি সংসার চলা লাগবে না? অন্যান্য পেশা আপনাকে ফ্রিতে কেউ সার্ভিস দেয়? মানব সেবা একটা পাইছেন যে মানব সেবা সেবা দিচ্ছেন না উনি, এই আপনার সুস্থ করে তুলতেছে। আপনার সুস্থ না করে একদম কবরে চলে যাইতেন। তো আপনি সুস্থ করে তুলতেছে, সুস্থ করে ওকে আপনি সম্মানে দিবেন না, হাদিয়া দিবেন না, ভিজিট দিবেন না, বেতন দিবেন না? পাইছেন যে মানব সেবা। মানব সেবা তো উনি কিছু মানব সেবা করে আপনার কাছ থেকে হাদিয়া সম্মানে নিচ্ছে, ফ্রিতে নিচ্ছে। সুতরাং ডক্টরদের সম্মান করতে শিখুন, সম্মানে দিতে শিখুন। ডক্টরদের এই 6টা দাবি আদায় করা বর্তমান সময়ে যৌক্তিক। প্রত্যেকটা মেডিকেলের ডক্টরদের আন্দোলনে আমি মোটামুটি একটা কন্টেন্ট দেই। এবারও যেহেতু এই কন্টেন্টটা চলতেছে, ইনশাল্লাহ এটার সর্বাত্মক পরিমাণ আমি এটা সফলতা কামনা করি। আমাদের 6টা দাবি যেন অতি দ্রুত মেনে নেওয়া হয়, এমনকি সরকারিভাবে যেন একটা প্রজ্ঞাপন জারি হয় ডক্টরদের এই 6টা নীতির উপর। তাহলে আমরা কি সন্তুষ্ট। এমনকি দেখেন যে এই ডক্টরদের সাথে যে অন্যায় করা হয়, এগুলি যে অন্য সেক্টর কারোর সাথে অন্যায় করা হতো ভার্সিটির একদম বাইরে সুজা বানালাইতো, বুঝতে পারছেন? কিন্তু আমরা ডক্টর সমাজরা শান্ত, শিষ্ট, বদ্ধ, মার্জিত, শিক্ষিত বিদায় কি এত যাইতে আমাদের যাচ্ছে না, নীরবে সয়ে যাচ্ছে। একজন ডক্টরের জীবন যৌবন বিলিয়া ও লেখাপড়া করতেছে কার জন্য? আপনার জন্য। কার জন্য? ও নিজের জন্য করতেছে। ও জাতির জন্য, মানুষের জন্য, জনগণের জন্য সেবা দেওয়ার জন্য ও নিজের জীবন যৌবন বিলিয়ে দিচ্ছে। এই যে আমার ওয়েবসাইটে প্রায় 1700 বায়োডাটা, এখান থেকে দেখলাম যে কয়েকশো বায়োডাটা পাত্রীদের বয়স 35 বছর। কিসের জন্য? হ্যাঁ, এই ডিগ্রি অর্জনের জন্য, এই ডক্টর হওয়ার জন্য, এই এফসিপিএস হওয়ার জন্য, এই বিশেষজ্ঞ হওয়ার জন্য উনি ওনার পুরো জীবনের জিন্দিগির জীবন যৌবন বিলিয়ে দিছে। কার জন্য? নিজের সুখ বিসর্জন সবকিছু জনগণের জন্য। আর সেখানে জনগণ এই ডক্টরদেরকে মারধর করে, অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। এটা কিভাবে মেনে নিব? আর কতকাল মানবো? ডাক্তার বহু যুগের পর যুগ মারধরে আসতেছে। তো এখন আর এগুলি সহ্য করার মতো না। এখন সময় এসেছে আমাদের এই দাবিগুলো কি পূরণ করার, বুঝতে পারছেন? সুতরাং সর্বোপরি আমরা কি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, তারপরে বিএমওর কাছে, ঢাকা ইউনিভার্সিটির কাছে, এমনকি বিপিসি আপনার যে এফসিপিএস কোর্সের প্রতিষ্ঠানের কাছে আমরা কি রিকোয়েস্ট করতেছি, আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে, আমাদের সবকিছু দাবি মেনে নিয়ে আমাদের এই কি সুযোগ সুবিধাগুলি করে দেওয়া হোক। আহামরি আমরা সুযোগ সুবিধা চাচ্ছি না, নর্মাল জীবনযাপন করতে যা যা লাগে তাই চাচ্ছি আমরা, যেগুলি আমরা সুরক্ষার জন্য, সম্মানের জন্য, বুঝতে পারছেন? এখানে আহামরি আঘাতচম্বী কোনো কি ওইভাবে কোনো দাবি চাচ্ছি না আমরা, বুঝতে পারছেন? সুতরাং দোয়া করি যেন এটা কার্যকর হয়ে অতি দ্রুত। আর সর্বোপরি এই আন্দোলন সফল হোক, এই দোয়াও কামনা করি। আপনারা সবাই স্ব স্থান থেকে এই আন্দোলনে সশরীরে দাবিগুলো না মেনে নেওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? ইন্টার্নি ভাইদের নেতৃত্বে, এমনকি আমাদের যেসব সিনিয়র অভিজ্ঞ ডক্টর ভাই আছে ওনাদের নেতৃত্বে, ভাই বোনদের নেতৃত্বে এই আন্দোলনের সর্বোপরি সফলতা কামনা করি। এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথায় ভুল ভ্রান্তি হলে নিজ গুণে মাফ করে দিবেন। আমি আপনাদের অনেক ছোট, অনেক জুনিয়র, আপনার থেকে 5, 10, 15 বছরের জুনিয়র। সুতরাং কোথায় ভুল ভ্রান্তি থাকতেই পারে, ধরিয়ে দিবেন, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।